দেবরকে নিজের ঘরেতে নিয়ে গিয়ে উলঙ্গ হতে বলল রুবি। না ভাবি, আমার খুব লজ্জা লাগছে। আমি তোমার সামনে জামা কাপড় খুলতে পারবো না। আজব তো, জামা কাপড় না খুলতে পারলে চলবে কি করে? এসো, আমি খুলে দিচ্ছি। না না, তুমি হাত দেবে না আমার গায়ে, আমি খুলছি। এরপর অয়নের শরীর থেকে শার্টটা খুলে ফেলল। রবি এক দৃষ্টিতে অয়নের খালি গায়ের দিকে তাকিয়ে রইল। একটু পরে রবি অয়নকে উদ্দেশ্য করে বলতে থাকে, এবার 3/4টা খোলো। ভাবির কথা শুনে আঁতকে উঠল অয়ন। না না, আমি এটা করতে পারবো না, কিছুতেই না। কেন, নিচে কিছুই পরোনি? না। আরে বাহ, আমি তো সেটাই চাই, চলো খুলে ফেলো। ভাবির আদেশ পালন না করে অয়ন ঠাই দাঁড়িয়ে রইল। রবি দূরে দাঁড়িয়ে শাড়িটা বুকের ওপর থেকে ফেলে দিল। অয়ন ওর ভাবির বুকের দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে। কি হলো, আরো বেশি কিছু দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। আমি আর পারছি না ভাবি, তুমি দেখছি আজ পাগল করে দিবে আমায়। রবি বুঝতে পারল অয়ন ওর ফাঁদে পা দিয়েছে। পৃথিবীর সমস্ত পুরুষকে এই একটা জিনিস দ্বারা কাবু করে ফেলা সম্ভব, আর সেটা হলো নারী দেহের লালসা। অয়নের মতো একটা ভদ্র ভালো ছেলেও আজ নিজের ভাবির সাথে নোংরামি করতে পিছুপা হচ্ছে না। কি হলো, কথা বলছো না কেন? যা বলছে তাই করো, 3/4টা খোলো। অয়ন রুবির কথা মতো নিচে 3/4টা খুলে ফেলল। সম্পূর্ণ উলঙ্গ দেহ নিয়ে নিজের ভাবির সামনে দাঁড়িয়ে আছে অয়ন। লজ্জায় মাথাটা নিচু করে রইল। রবি হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। অয়নের সারা শরীর নিরীক্ষণ করে। এরপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। অয়নের কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, এটা কি তৈরি করেছো অয়ন? এবার বুঝতে পারছি, আমায় ঘায়েল তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি কিছু করিনি, যা হবার এমনিতেই হয়েছে। তোমার সাদাসিধে ভোলা ভালা ইনোসেন্ট চেহারা দেখে কিছুতেই বোঝার উপায় নেই ভেতরটা আগুনের গোলা। আজ আমি তোমার আগুনে নিজেকে পুড়িয়ে শেষ করে দিতে চাই অয়ন। এই বলে রুবি অয়নকে নিয়ে বিছানার ওপরে শুয়ে পড়ল। রুবি নিজেকে অনাবৃত্ত করে নিল। এরপর অয়নকে আদেশ করে তার কাজ শুরু করতে। অয়ন কিছু সময় থেমে থেকে রুবিকে বলল, বলছি ভাবি, প্রোটেকশন ইউজ না করে কি ঠিক করছি আমরা? এরপর যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়? হলে হবে, সমস্যা কি? মানেটা কি? তুমি কি পাগল হয়ে গেছো? যদি সত্যিই কিছু হয়ে যায় সেই দায় তোমার ঘাড়ে পড়বে না, নিশ্চিত থাকো। তোমার ভাইয়া আছে তো? না না, এগুলো ঠিক হচ্ছে না মোটেও। প্লিজ আর কোনো বাহানা দেখিও না, আমায় তৃপ্ত করো। আমি আজ পুরোপুরি ভাবে পেতে চাই তোমায়। আমি চাই না আমাদের দুজনের ভেতরে কোনো বাধা থাকুক। এই বলে রুবি অয়নকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন নিজেকে সংযত না করে নিজের কাজ শুরু করে দেয়। এটা অয়নের জীবনের প্রথম অভিজ্ঞতা। ভাবির দিকে মুখ তুলে কথা বলতে এতদিন দ্বিধাবোধ করত অয়ন। আজ সে ক্ষুধার্ত পশুর মতো সেই ভাবিকে ভোগ করে চলেছে। কামনার আগুন এইভাবেই হয়তো অন্ধ করে দেয় মানুষকে। অয়ন নিজেও বুঝতে পারছে না সে যা করছে এরপর কতটা ডিপেন্ড করতে হবে তাকে। দুই নরনারী পরস্পরের শরীরের আকর্ষণ পূরণ হলে তারা শয্যা ত্যাগ করলো। অয়ন জামা কাপড় পরে নিজের ঘরের দিকে চলে আসে। এসেই দরজাটা বন্ধ করে দিল অয়ন। এরপর বিছানার ওপরে বসে হাঁপাতে থাকে। ওর শরীর থেকে এখনো ঘাম ঝরছে। ভাবির গোঙানির শব্দ এখনো যেন কানে বাজছে ওর। এটা কি হলো অয়ন? নিজের ভাইয়ের বিয়ে করা স্ত্রীর সাথে এত বড় একটা নোংরা কাজ করতে দুবার ভাবলো না ও? ভাবিনি বললে ভুল হবে। অয়ন বহুবার চেয়েছে নিজেকে সংযত রাখতে, কিন্তু রুবি ওকে সেই সুযোগ দেয়নি। অয়নের দুর্বলতা কাজে লাগিয়ে রুবি নিজের স্বার্থ সিদ্ধি করেছে। অয়ন দ্রুত বাথরুমের দিকে চলে গেল। শরীর থেকে পোশাকগুলো খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। নিজের শরীরের ওপর নিজেরই ঘৃণা ধরে যাচ্ছে অয়নের। তাই ভালো করে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাফ করছে, যেন কোথাও রুবির বিন্দুমাত্র ছোঁয়া লেগে না থাকে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিজের রুমে এসে ঢুকলো অয়ন। রাত তখন প্রায় 12টা। মোবাইলের দিকে তাকিয়ে দেখে অনেকগুলো মিসড কল। অয়ন নম্বরটা ডায়াল করে রিসিভ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পরে ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। হ্যালো অয়ন, তুমি কি বেঁচে আছো? কেন বেঁচে থাকবো না কেন? সেই কখন থেকে ফোন করছি তোমায়, রিসিভই করছো না। তো এখন কি ভুল করে রিসিভ করে ফেললে নাকি? না, আসলে একটু বিজি ছিলাম।
বলো কি বলবে। কাল তোমার সাথে একটু দেখা করব। বলো কখন সময় দিতে পারবা? কাল তো সময় হবে না একদম, আমরা বরং পরশু দেখা করি। আচ্ছা ঠিক আছে, পরশু। ভুলে যেও না আবার। না, ভুলবো না। ফোনটা বিছানার ওপরে ছুঁড়ে মারল অয়ন। অয়ন শুধু নিজের সাথে অন্যায় করেনি, নীলার সাথে অয়নের সম্পর্ক 1 বছরের। নীলাকেও ঠকিয়েছে অয়ন। এরপর কোন মুখে নীলার সামনে গিয়ে দাঁড়াবে সে বুঝতে পারছে না। যাই হোক, একদিন পরে নীলার সাথে দেখা করে অয়ন। ওর দুজন একটা পার্কে দেখা করে প্রায়শই। আজও তার ব্যতিক্রম হলো না। নীলা বেশ খানিকটা সময় অয়নের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পরে অয়ন এসে পার্কে উপস্থিত হয়। নীলা রেগে মেগে অয়নকে বলতে লাগলো, তোমার আসলে আমার কোনো ব্যাপারে সিরিয়াসনেস নেই। বললাম তো জরুরি কথা আছে তোমার সাথে আমার। তো আমি কি আসিনি? দেখো, আমি সশরীরে উপস্থিত। 20 মিনিট লেট করে ফেলেছো। সেটাই। আর তুমি এমন ভাব করছো যেন 20 ঘন্টা দেরি হয়ে গেছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে ফিরতে হবে আবার। এমনিতে দেরি করে এসেছো, আবার উল্টো তাড়া দেখাচ্ছ আমায়। আমার সত্যিই কিছু বলার নেই তোমাকে। বলার নেই তাহলে ডাকলে কেন আজব? শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছি তোমায়। আমি জানি না শুনে তোমার কিরকম প্রতিক্রিয়া হবে। কি কথা সেটা তো বলো। অয়ন বাসা থেকে বিয়ে ঠিক করেছে আমার। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ে ঠিক করেছে? কবে আর কখন? কই, তুমি তো কিছুই বললে না আমায়। আরে কি করে বলতাম? সবকিছু এত দ্রুততার সাথে হয়ে গিয়েছে, আমি তোমায় কিছু জানানোর সময় আর সুযোগ কোনোটাই পাইনি। তো কি সিদ্ধান্ত নিলে এখন? সেটা কি তোমাকে বলতে হবে আমার? আমি নিশ্চয়ই বিয়েটা করতে রাজি হব না, তুমি ভালো করেই জানো। এখন কি করতে পারি আমরা সেটা তো ভাবতে হবে। অয়ন, তুমি বরং নিজের পরিবারের সাথে কথা বলো। আমার মনে হচ্ছে এটা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। আমি নিজের মুখে নিজের রিলেশনশিপের কথা জানাতে পারবো না পরিবারের কাছে। তুমি ভালো করেই জানো এই কাজ আমাকে দিয়ে হবে না। একটা কাজ করো, রুবি নামে একজন ভাবি আছে না তোমার? দেখেছিলাম তোমার ভাইয়ের বিয়ের সময়। তুমি তাকে জানাও, সেই তোমার ভাইয়া মিডিয়াম হয়ে কাজ করবে। দেখো, বেশিরভাগ রিলেশনশিপের কেস কিন্তু এরকম ভাইয়া মিডিয়ামের মাধ্যমেই সলভ হয়। অয়নের মুখ নেই রুবির কাছে গিয়ে নিজের রিলেশনশিপ নিয়ে কথা বলবে, কারণ ওদের ভিতরকার সম্পর্ক আর সাধারণ দেবর ভাবিদের মতো নেই। অয়ন নীলার কথা শুনে বেশ দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেল। নীলা একটু পরে ওকে বলল, কি হলো, এত কি ভাবছো? দেখো, যা করার দ্রুত করো, নয়তো কি হবে আমি সত্যিই বুঝতে পারছি না। অয়ন নীলার সাথে দেখা করে বাসায় ফিরে আসলো। রবির সাথে সেদিন রাতের ঘটনার পরে অয়ন আর ওর সামনে যায়নি। ওর নিজের ভেতরে ভীষণ অসংকোচে কাজ করছে। তবুও নিজের সমস্ত অসংকোচ কাটিয়ে অয়ন ওর ভাবির সামনে গিয়ে উপস্থিত হয়। তারপর তাকে বলতে লাগলো, তোমার সাথে একটু কথা আছে আমার ভাবি। কি কথা বলো? ভাবি, তোমার আমাকে একটা হেল্প করতে হবে। হেল্প? কোন ধরনের হেল্প? এরপর অয়ন ওর ফোনটা বের করে। এরপর নীলার ছবিটা রুবিকে দেখিয়ে আবারও বলতে লাগলো, এই যে মেয়েটাকে দেখছো না, ওর নাম নীলা। আমি মেয়েটাকে ভালোবাসি। আমাদের দুজনের ভেতরে প্রায় 1 বছরের রিলেশন। অয়নের কথা শুনে রুবি ভ্রু কুঁচকিয়ে বলতে লাগলো, ও আচ্ছা, এই কথা। তো আমি কি করতে পারি এখন বলো? তুমি চাইলে অনেক কিছু করতে পারো ভাবি। নীলার বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে অন্য একটা জায়গায়। আমি চাইছি বাবা মাকে নীলার আর আমার ব্যাপারটা জানাবে। তো এটা তাদের কাছে না বলে আমাকে বলছো কেন? আমি মরে গেলেও বাবা মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে পারবো না। তোমাকে কিছু একটা করতে হবে। প্লিজ আমার হয়ে একটু বাবা মায়ের সাথে কথা বলো, তারা যেন সবটা মেনে নেয়। অয়নের কথা শুনে খুব একটা আগ্রহ প্রকাশ করলো না রুবি। অয়ন বুঝে গেল ওর ভাবির মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই ব্যাপারে নিজের ভাবির থেকে কোনো রকম সাহায্য পাবে বলে মনে হয় না তার।
দুদিন পরে অয়নের ভাবি রুবি ওর সাথে কথা বলার জন্য ওকে নিজের ঘরে ডাকলো। অয়ন বেশ আগ্রহ ভরে ভাবির কাছে গেল। হয়তো রুবি সত্যিই সাহায্য করবে ওকে। এতদিন শুধু শুধু রুবিকে ভুল বুঝেছে অয়ন। দরজার সামনে এসে অয়ন রুবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি আসতে পারি? হ্যাঁ, এসো। ভাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক জানতাম তুমি হেল্প করবে আমায়। অয়ন, তুমি বিয়ে করতে চাও তাই তো? হ্যাঁ। আমি তোমার বিয়ের ব্যবস্থা করলে কোনো আপত্তি নেই তো? ধুর, কিসের আপত্তি থাকবে? আমি তো সেদিন এটাই বললাম তোমায়। ঠিক আছে, তাহলে কথা দিলাম আমি শীঘ্রই বাবা মায়ের সাথে কথা বলে তোমার বিয়ের ব্যবস্থা করে ফেলবো। একদম টেনশন করো না তুমি। এবার আসতে পারো তুমি। অয়ন খুশি মনে ওর ভাবির ঘর থেকে বেরিয়ে যায়। রুবি ওর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল, তারপর দরজাটা বন্ধ করে দেয়। এদিকে অয়ন ঘরের ভিতরে ঢুকে নীলাকে একটা ফোন কল করে। নীলা কলটা রিসিভ করতেই অয়ন উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠে ওকে বলে উঠল, নীলা ভাবির সাথে আমি কথা বলেছিলাম। উনি আমায় কথা দিয়েছেন বাবা মায়ের সাথে কথা বললে আমার বিয়ের ব্যবস্থা করবেন। শুধু তোমার বিয়ে মানে? কার সাথে? আর কার সাথে আবার? ভাবিকে তোমার কথাই তো সবার আগে বলেছি আমি। ও আচ্ছা, দেখো কি করতে পারো। একটা অদ্ভুত খটকা অয়নকে ঘিরে ধরল। সত্যিই তো রুবি ভাবি বলেছে অয়নের বিয়ের ব্যবস্থা করবে। কই তখন তো নীলার কথা একটিবারের জন্যেও বলল না ও। নীলার কথা আবার নতুন করে কি বলার আছে? রুবি অয়নের বিয়ের কথা বলেছে যখন, তখন সেটা নীলার কথা ভেবেই বলেছে। নীলা ছাড়া আর কে আছে অয়নকে বিয়ে করার মতো? পরের দিন রুবি তার শ্বশুর শাশুড়ির সাথে অয়নের বিয়ে নিয়ে কথা বলে। রুবির শ্বশুর শাশুড়িরা ওকে খুব ভরসা করে, তাই রুবির কথা ফেলতে পারেনি কেউ। সবাই রুবির মতামতে সায় দিল। রুবির হাজবেন্ড অর্থাৎ বাড়ির বড় ছেলের বিয়ের পরে এবার অয়নের পালা। তাছাড়া ও ভার্সিটিতে পড়ে, বিয়ে করার যথেষ্ট বয়সও হয়েছে ওর। বাড়ির ছাদে রুবি অয়নকে তার সাথে দেখা করার জন্য ডাকলো। যদিও অয়নের কানে আগেই পৌঁছে গিয়েছে যে বাবা মা ওর বিয়ের ব্যাপারে রাজি হয়েছে, তাই রুবি কি বলতে চায় অয়ন আগেই আন্দাজ করতে পেরেছে। হ্যাঁ ভাবি, বলো। তোমার বিয়ের ব্যাপারে আমি বাবা মাকে রাজি করে ফেলেছো। রুবির কথা শুনে অয়ন ভীষণ খুশি হলো। থ্যাঙ্কস ভাবি, আমার আর নীলার রিলেশনশিপটা বাঁচিয়ে দেওয়ার জন্য। নীলা? কে নীলা? আমি তো কোনো নীলাকে চিনি না। মানে কি বলছো তুমি এসব? তুমি কি আমার সাথে মজা করছো ভাবি? তোমার সাথে মজা করার কোনো ইচ্ছেই নেই আমার। আমি যা বলছি ঠিকই বলছি। কি বলতে চাইছো তুমি? নীলাকে তো তুমি বিয়ে করতে পারবে না। আমি আমার পছন্দের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। রুবির কথা শুনে অয়নের মাথায় যেন বজ্রাঘাত হলো। এগুলো কি বলছে রুবি? তোমার পছন্দের মেয়েকে আবার, আর আমি তাকেই বা বিয়ে করতে যাব কেন? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব আমি। বলেছি না আমি যাকে ঠিক করেছি তোমার জন্য তাকেই বিয়ে করতে হবে তোমায়। সরি, তোমার কথা রাখতে পারলাম না। এটা কখনোই সম্ভব না। আমার তোমার প্রতি বিশ্বাস ছিল তুমি অন্তত হেল্প করবে আমার। সেটা না করে তুমি আমার সাথে এত বড় একটা গেম খেললে। ছি ভাবি, ছি। তুমি আমার পছন্দের মেয়েকেই বিয়ে করতে বাধ্য। আর যদি সেটা না করো তোমার আর কোথাও বিয়ে হতে দিব না আমি। কেন, কি করবে তুমি শুনি? তোমাকে একটা কথা জানাতে চাই আমি অয়ন। সেদিন রাতে তোমার সাথে আমার যা হয়েছিল, আমার ধারণা আমি প্রেগনেন্ট, আর 1 মাসের ভেতরে কনফার্ম হতে পারবো। যদি তুমি আমার কথা না রাখো সবাইকে জানিয়ে দেব যে এই বাচ্চাটা তোমার। মানেটা কি? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে পুরোপুরি, তাই এসব ভুলভাল বকছো। আর কি ভেবেছো এই বাচ্চাটা আমার? এটা জানার পরে সবাই তোমাকে ধন্য ধন্য করবে, তোমার কোনো ক্ষতি হবে না? না, হবে না তো। আমি সবাইকে এটাই বলবো যে তুমি আমাকে জোর করে আমার সাথে নোংরামি করেছো আর ভয় দেখিয়ে এতদিন চুপ করে রেখেছো। বিশ্বাস করো, তখন সবাই আমার কথাই বিশ্বাস করবে। তোমার কথা কেউ বিশ্বাস করতে আসবে না। না ভাবি, তুমি এটা কিছুতেই করতে পারো না। তুমি এতটা নিচে নামতে পারো না। তোমার জন্য আমি আরো নিচে নামতে পারি অয়ন, তুমি নিজেও ভাবতে পারছো না সেটা। আমি কি এমন ক্ষতি করেছি তোমার, এভাবে আমার জীবনটা বরবাদ করে দিচ্ছ কেন? আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই অয়ন। আমি যা চাই যদি তুমি দিতে পারো, তবে তুমি যাকে খুশি বিয়ে করো, আমার কোনো আপত্তি নেই। কি দিতে হবে তোমায়?
আমি তোমাকে চাই অয়ন। তুমি জানো না সেদিন রাতে তুমি কতটা স্যাটিসফাইড করেছো আমায়, যা তোমার ভাইয়া এতগুলো দিনেও পারেনি। বিশ্বাস করো, তোমার ভেতরে যা আছে তোমার ভাইয়ার যদি থাকতো, আমি কখনো এইভাবে নির্লজ্জের মতো তোমার কাছে ছুটে আসতাম না। এই বলে রুবি অয়নের আরো কাছে আসলো। এরপর ওকে বলতে লাগলো, তোমার এই ইনোসেন্ট সাদাসিধে চেহারার আড়ালে যে তেজ লুকিয়ে আছে, যখন আমি নিজেকে তোমার কাছে সঁপে দেই, তুমি ক্ষুধার্ত হায়নার মতো নিংড়ে নাও আমাকে। আমি এই আনন্দটা সারা জীবন পেতে চাই। তুমি ছাড়া আমার মন আর শরীরের কষ্ট কেউ দূর করতে পারবে না। প্লিজ আমার দিকটাও একটু ভাবো, এভাবে দূরে ঠেলে দিও না আমায়। ছি, তোমার মতো মহিলার সামনে আসাও পাপ। আমি ভাবতেও পারছি না তুমি আমার বড় ভাইয়ের বউ। আমি তোমার সাথে আর কোনো অনৈতিক কাজ করতে পারবো না। কান খুলে শুনে রাখো। এই বলে অয়ন ঘর থেকে বেরিয়ে গেল। রুবি পেছন থেকে ওকে ডাকলেও কোনো প্রকার ভ্রুক্ষেপ করলো না সে। রুবির কারণে অয়ন আর নীলার বিয়েটা পেন্ডুলামের মতো ঝুলে গেল। অয়ন অনেকবার চেষ্টা করেছে বাসায় নীলার ব্যাপারে জানাতে, কিন্তু রুবির ভয়ে পারেনি। রুমি প্রতিবার ব্ল্যাকমেইল করতো ওকে। নিজের সম্মান আরো বড় ভাইয়ের কথা ভেবে অয়ন প্রতিবার পিছিয়ে গিয়েছে। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। একদিন অয়নের কাছে নীলার একটা ফোন কল আসে। অয়ন, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি আমি। হ্যাঁ নীলা, বলো। অয়ন, আগামীকাল আমার বিয়ে, আর এটাই হয়তো আমার করা তোমাকে শেষ ফোন কল। তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? কি করে করলে এটা? তো কি করব আমি? তোমার আশায় সারা জীবন আইবুড়ো থেকে যাব? তুমি এমন এক পুরুষ যে কিনা নিজের পরিবারের কাছে এতদিনে নিজের রিলেশনশিপের কথা জানাতে পারলে না। তোমাকে বিয়ে করলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। এখন তাই মনে হচ্ছে। বিশ্বাস করো, আমি বহুবার নিজের পরিবারের কাছে তোমার ব্যাপারে বলতে চেয়েছি। বলতে চেয়েছো, কিন্তু মার খাওয়ার ভয়ে বলতে পারোনি, তাই তো? না, সেরকম কোনো ব্যাপার নয়। প্লিজ, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার বিয়ের খবরটা জানানোর প্রয়োজন ছিল, তাই জানালাম। এরপর আর কখনো আমায় ডিস্টার্ব করো না। আমি তোমার মুখও দেখতে চাই না। এই বলে নীলা অয়নের মুখের ওপর কলটা কেটে দিল। অয়নের হাত থেকে ফোনটা পড়ে যায়। মেঝেতে গুটিসুটি হয়ে বসে কাঁদতে লাগলো অয়ন। ওর সেই কান্নার শব্দ ঘরের দেওয়াল ভেদ করে বাইরে গেল না, শুধুই ঘরের 4 দেওয়ালের ভিতরে আটকে রইল। অয়ন ও রুবি ভাবির পছন্দ করা মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে। এতে রুবি ওর উপর রেগে গিয়ে নিজের কুকর্মের সমস্ত দোষ অয়নের ওপর চাপিয়ে দিল। রুবির মায়া কান্নায় ভুলে সবাই ওর কথাতেই বিশ্বাস করলো, কেউ অয়নের কথাই বিশ্বাস করলো না। অয়নের পরিবার, ওর ভাই, এমনকি বাবা মা ওর সাথে সম্পর্ক ছিন্ন করে। পরিবারের থেকে ব্রাত্য হয়ে অয়নের দিন কাটতে লাগলো। অয়ন একসময় বুঝতে পারে এইভাবে তার পক্ষে জীবন কাটানো সম্ভব নয়। সবার অবিশ্বাস আর অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক বেশি শ্রেয়। পরের দিন সবাই খুঁজে অয়নকে কোথাও পায় না। বিছানার ওপরে ওর সুইসাইড নোট পড়ে থাকে। সেখানে লেখা থাকে, বাবা মা ভাইয়া, আমি তোমাদের সবার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এতটা দূরে যেখানে গেলে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। তোমরা ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। তোমরা সবাই ভাবির কথাই বিশ্বাস করলে। তোমাদের বিশ্বাস আমি ভাবিকে নষ্ট করেছি। আজ মৃত্যুর আগে একটা সত্যি কথা বলে যাচ্ছি, ভাবিকে আমি নষ্ট করিনি। ভাবি নষ্ট করেছে আমায়, আমার পুরুষত্বকে শেষ করে দিয়েছে। আমি জানি না মৃত্যুর শেষ মুহূর্তে বলে যাওয়া আমার এই স্বীকারোক্তি বিশ্বাস হবে কিনা তোমাদের। না হলেও আমার আজ কিছু যায় আসে না, কারণ এতক্ষণে আমার লাশটা হয়তো নদীর কোনো একটা কিনারায় ভেসে বেড়াচ্ছে। ইতি হতভাগ্যা অয়ন। সবাই বুঝতে পারল অয়ন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ অনেক খুঁজেও অয়নের লাশ খুঁজে পায় না। এরপর রবিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলো। আত্মহত্যার প্ররোচনার অপরাধে আদালত ওর বিচার ঘোষণা করে। গল্পটা এখানেই শেষ নয়। সবার চোখে আজ অয়ন মৃত হলেও অয়ন কোনো দিন এতটা ছোট মনের ছিল না। ও কখনোই চায়নি নিজের জীবনটা নিজের হাতে শেষ করে দিতে। রবি যেমন অন্যায়ভাবে ফাঁসিয়েছিল ওকে, তাই একই শাস্তি দেওয়ার জন্য অয়ন আত্মহত্যার নাটক করে, যার ফলে রবি আজ অন্ধকার কারাগারে নিজের পাপের শাস্তি ভোগ করছে। এদিকে অয়ন তার শহর আর পরিবার পরিজন থেকে দূরে নিজের মতো করে নিজের জীবন গুছিয়ে নিল।